আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আইসিইউতে ঢুকছে জুলাই সনদ, তবে সরকার ও সরকারের মিত্ররা একে আইসিইউতে রাখতে চায়। যত বেশি আইসিইউতে রাখা যাবে তত বেশি জটিলতা তৈরি করা যাবে, চালানো যাবে রাজনীতিতে অদৃশ্য খেলা, যার নাম পর্দার আড়ালের সমঝোতার খেলা। সেই জটিলতা তৈরিতে এনসিপি, জামাত ও কিছু ইসলামী দল সহ সরকার আছে বেশ কিছু খেলোয়াড়, আর আম্পায়ার হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির আবদার, এই সনদকে স্থান দিতে হবে সংবিধানের উপরে। ভবিষ্যতে কোনোভাবে এটি যাতে বাদ না দেয়া যায় সেজন্য করতে হবে গণভোট। ফিক্সিং ম্যাচের মতো এনসিপির সঙ্গে একই সুরে কথা বলছে আলী রিয়াজের জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে আইন বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দেয়া আইনিভাবে এক কথায় অসম্ভব। প্রশ্ন হলো, তারপরেও গায়ের জোরে সরকার সমর্থকেরা এমন দাবি কেন করছেন? ঘুরে ফিরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ধোঁয়া তুলে তারা কোন লক্ষ্য পূরণ করতে চান? জুলাই সনদকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অনির্বাচিত ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করাই লক্ষ্য কিনা সে প্রশ্নও তুলেছেন অনেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত করে বিভিন্ন দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই সনদের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক, আলোচনা। সনদের অঙ্গীকারনামার দ্বিতীয় দফায় বলা হয়, এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করা হবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব কিংবা সুপারিশ প্রাধান্য পাবে। এটাকে অনেকে ব্যাখ্যা করেছেন জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে। আবার অঙ্গীকারনামার চতুর্থ দফায় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। সেজন্য এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। মানে জুলাই সনদকে দিতে হবে এক ধরনের ইনজেন্ডিটি। বিষয়টিকে সংবিধানে নাগরিকদের দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ফলে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে বিএনপি সহ বেশ কয়েকটি দল। এই সংশয় যে মিথ্যা নয় সেটি শেষ পর্যন্ত প্রমাণ করলেন কিংস পার্টি এনসিপির নেতারা। ঢাকায় 23শে আগস্ট সংবাদ সম্মেলন করে তারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার আনুষ্ঠানিক দাবি তোলেন। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ভবিষ্যতে যেন অন্য কোনো সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায় তা নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, গণপরিষদ নির্বাচন করে জাতীয় নির্বাচনের আগেই সংবিধান পরিবর্তনের দাবি তুলেছে সরকার সমর্থক কিংস পার্টি। তাদের কাছে মনে হচ্ছে জুলাই সনদের অঙ্গীকারনামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটি তারা হতে দিতে চায় না। তাই তাদের কাছে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদের সূত্রপাত হবে। তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথকে ধ্যান জ্ঞান করছে এনসিপি নেতারা। আক্তার হোসেনের বক্তব্যে আবারও পরিষ্কার, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরিকল্পনায় ঘোর আপত্তি রয়েছে তাদের। তাই জুলাই সনদকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা নতুন করে মাঠে নামছেন। সরাসরি না বললেও তাদের সঙ্গে আছে জামাত। তবে তারা যে দাবিটি তুলেছেন তা আইনিভাবে বাস্তবায়ন অসম্ভব বলে অনেক আগেই পরিষ্কার করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন করা অথবা একে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার দাবিকে রীতিমতো হাস্যকর ও উদ্ভট মনে করছেন শাহদিন মালিক। সম্প্রতি তিনি ডিবিসি টেলিভিশনকে বলেছেন, এ ধরনের কথাবার্তা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আইন পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষেও বলা অনুচিত। শাহদিন মালিক বলেন, এ ধরনের উদ্ভট কথাবার্তা আমাদের ফার্স্ট ইয়ারের ছেলেরা বললেও আমি বকা দেব।
সংবিধানের ঊর্ধ্বে যদি কিছু থাকতে পারে তাহলে তো সংবিধানের দরকার নেই। অন্য আইনের সঙ্গে সংবিধানের পার্থক্য হলো এটা সবার ঊর্ধ্বে, এবং আইনের জগতে এর ঊর্ধ্বে কিছু নেই। এখন আপনি যদি বলেন জুলাই ঘোষণাপত্র সবকিছুর ঊর্ধ্বে হবে, সেটা তো আইনের সবচেয়ে অ্যাবসার্ড কথা। তবে দুনিয়াতে যা কখনো করা হয়নি সেটি হয়তো করে দেখাতে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আইনের যে গ্রামার নিয়ম কানুন আছে তার আওতায় জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কোনোভাবে দেয়া সম্ভব নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক। প্রশ্ন হলো উদ্ভট চিন্তা আসলো কার মাথা থেকে, আর আনলই বা কেন? এর সোজা উত্তর অধ্যাপক আলী রিয়াজের ঐকমত্য কমিশন। সংস্কারের নামে নির্বাচন পেছানোর যে কৌশল সেটির রূপকার এই ঐকমত্য কমিশন। ডক্টর রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারের নামে উদ্ভট কাজকর্মের কড়া সমালোচনা করেছেন শাহদিন মালিক। তিনি বলেছেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় সংবিধানের উপর চাপানোর প্রবণতা তৈরি হয়েছে। আমেরিকার সংবিধান 240 বছরে মাত্র 18 বার সংশোধন করা হয়েছে। আমেরিকার সংবিধানের শেষ সংশোধনী হয়েছিল 1992 সালে। ওরা সংবিধান সহজে কাটাকাটি করে না, সংবিধান যেখানে আছে সেখানেই রাখে। দেশ কিভাবে পরিচালনা করবে সেটা শুধরায়, আর বাংলাদেশে কিভাবে দেশ পরিচালনা করা হবে সেটা না শুধরিয়ে সংবিধান নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে। প্রশ্ন হলো এই টানা হেঁচড়ার উদ্দেশ্য কি? এর পেছনে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা তা বিশ্লেষণ করলে বোঝা যাবে এর উদ্দেশ্য কি। জুলাই সনদের নামে নতুন জটিলতা তৈরির পেছনে সরকারের ভূমিকা এখন অনেকটা স্পষ্ট। বিশেষজ্ঞরা যেখানে এই সনদের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে এটি জোর করে বিএনপির মতো দলগুলোকে গেলানোর চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পক্ষে সাফাই গাইছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই সনদ নিয়ে বৈধতার প্রশ্ন কেন তোলা যাবে না, এমন প্রশ্নের সরাসরি জবাব নেই তার কাছে। তার দাবি সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে। আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন সাংবিধানিকভাবে স্বীকৃতি না দিলে যেটা দাঁড়াবে তা হলো ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে। তার মানে অধ্যাপক রিয়াজরা এসি রুমে বসে সরকারি টাকা খরচ করে যেটি তৈরি করেছেন সেটি নিয়ে দেশের ট্যাক্স পেয়ার জনগণের কোনো মতামত থাকতে পারবে না। এটি না বদলানো যাবে না, না কোনো প্রশ্ন করা যাবে। আলী রিয়াজের মনে ভয় জাতীয় ঐকমত্য কমিশনের নামে যে জাতীয় বিভাজন কমিশন তৈরি করা হয়েছে সেটি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে, তখন এই সনদ ছুঁড়ে ফেলে দিতে পারে যে কেউ। সেজন্য তিনি নিশ্চয়তা চান। তবে আইনজীবীরা এই জোর করে সনদ গেলানোর মিশনকে হাস্যকর মনে করছেন। শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেছেন যে কেউ কিছু লিখে দিলেই সেটি আইন হয়ে যায় না। আইন সংসদে পাশ হতে হয়, কোনটি থাকবে আর কোনটি থাকবে না সেটি নির্ধারণ হবে সংসদে। অধ্যাপক রিয়াজ যে কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শাহদিন মালিককে। শাহদিন মালিক মনে করেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিতে চান অধ্যাপক রিয়াজ। বলেছেন সংবিধানের কোনো কথা অপছন্দ হলে প্রক্রিয়া মেনে নতুন কথা লিখতে পারি, সংশোধন করতে পারি, কিন্তু কোনো আইন যদি সংবিধানের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে এর ফলাফল হলো দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না। তখন জুলাই সনদটাই সংবিধান হয়ে যাবে, কিন্তু জুলাই সনদ তো আর সংবিধান না, ফলে এটা আইনগত দিক দিয়ে অস্বাভাবিক আলোচনা মনে হচ্ছে। একই অবস্থানে আছে বিএনপিও। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল। কোন সমঝোতা দলিলকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয়া যায় না। খবর হলো বিএনপি ও সমমনা দলগুলো সিদ্ধান্তে পৌঁছেছে যে জুলাই সনদ নিয়ে অধ্যাপক রিয়াজদের এই নাটকে আর কোনো ছাড় দিবে না তারা। প্রশ্ন হলো নতুন করে জুলাই সনদের নামে জটিলতা কেন আবার সামনে আনা হচ্ছে? বিষয়টিকে সরকারের ভেতরের আরেক সরকারের নির্বাচন না করার ইচ্ছার প্রতিফলন হিসেবেও দেখছেন অনেকে।
কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি 1 বছরের প্রতিটি ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতার চাপ আর নিজেদের ঘাড়ে নিতে রাজি নন সরকারের উপদেষ্টাদের একটি অংশ। তারা চান যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে বিদায় নিতে। তবে সরকারের প্রভাবশালী আর এক অংশ মনে করছে সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার আগে নির্বাচন দিলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। আবার সরকারের পক্ষ থেকে বহু কিছু বিনিয়োগ করেও এনসিপিকে যাতে তুলতে পারেনি। সংগঠনটির কোনো রাজনৈতিক সম্ভাবনা নেই বলে বিএনপির উপর বড় ধরনের চাপ তৈরি করাও সম্ভব নয়। এমন অবস্থায় বিভিন্ন অজুহাতে ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘ করে বিএনপিকে দুর্বল করা গেলে তৈরি হতে পারে কোনো না কোনো সুযোগ। এর কারণে এনসিপিকে দিয়ে জুলাই সনদ এবং গণভোটের দাবি সামনে আনা হচ্ছে নতুন করে। আরেক মিত্র জামাত মাঠে নেমেছে কথিত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে। এর মধ্য দিয়ে নির্বাচন না দেওয়ার কৌশল বাস্তবায়ন করতে চায় সরকার প্রভাবশালী অংশটি। দর্শক, 1 বছরে সংস্কারের কথা বলে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেছে সরকার। সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকও মনে করেন সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার সবাইকে বিভ্রান্ত করছে। এর সাথে যোগ হয়েছে পিআর পদ্ধতি। সরকার সমর্থকরা এই পদ্ধতি অবাস্তব জেনেও এটাকে ইস্যু করতে চায় সামনের দিনগুলোতে। পিআর পদ্ধতিতে ভোটের প্রস্তাবও বাংলাদেশের প্রেক্ষাপটে অবাস্তব বলে মনে করছেন শাহাদিন মালিক। বলেছেন এ বিষয়টি মানুষকে বোঝাতে গেলেও অন্তত 10 বছর সময় লাগবে, ফলে এগুলোর সবই উদ্ভট কথাবার্তা। প্রশ্ন হলো, শাহাদিন মালিকের মতো বিশেষজ্ঞরা যেসব কর্মকাণ্ডকে উদ্ভট বলছেন সেগুলো দিয়ে আর কতদিন মানুষের চোখে ধুলো দিতে পারবে সরকার ও তাদের মিত্ররা? অথবা আদৌ কি তারা আর বিভ্রান্ত করতে পারছে? এবার জুলাই সনদ ও গণভোটের দাবি মাঠে ছেড়ে দিয়ে বিশেষ কোনো সুবিধা কি আদায় করা যাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে। সেই পরিবর্তনে গণতন্ত্রের যে উত্তরণ হবে তা নয়, তবে বর্তমান যে ফরম্যাটের সরকার রয়েছে সেই সরকার পদ্ধতির পরিবর্তন হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপরে প্রচন্ড চাপ রয়েছে তার সমর্থকদের পক্ষ থেকে। বিশেষ করে তিনি লন্ডন এসে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে গিয়ে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই তার নিয়োগকর্তা অর্থাৎ তার যে কিংস পার্টি, এই কিংস পার্টি প্রচন্ডভাবে খেপেছেন। তারা বেজয়ভাবে খেপে ডক্টর ইউনূসকে গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক, লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে আসা, বাংলাদেশে তিনি কোনো লোক খুঁজে পান না, এভাবে নানাভাবে তাকে অভিযুক্ত করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রয়োজনে তার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন। ইউনূস একা কেউ না, তাকে তারাই বসিয়েছেন। অন্যদিকে তারা আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অন্যদিকে ইউনূসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা বলেছেন পিআর পদ্ধতির বাইরে গিয়ে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। তাহলে তারা নির্বাচন করতে দেবেন না, এনসিপি এই পদ্ধতিতে যাবে না। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যে গ্রুপ, তারা বলছেন যদি সংস্কার না হয় তাহলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে কি লাভটা হলো। আর এই সংস্কারের প্রশ্নে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব মির্জা আব্বাস, তারা পরিষ্কারভাবে বলেছেন কোন নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কেউ করতে পারে না এবং এটাকে আইনে পরিণত করতে গেলে সে আইনটা করবে পার্লামেন্ট। সেই পার্লামেন্ট হতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। এইরকম ভাবে বিএনপি এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা, অন্যদিকে জামাত, এনসিপি এবং অন্যান্যরা সরাসরি বিভক্ত হয়ে পড়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে এরা সবাই ঐক্যবদ্ধ ছিলেন। ইউনূসকে বসাবার ব্যাপারে তারা সম্মিলিতভাবে তাকে সমর্থন করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে ইউনূস তার সমর্থন হারিয়েছেন তার শিবিরে এবং সবচেয়ে বড় যারা তার জন্য কাজ করেছে বলে তার ধারণা এবং তিনি প্রকাশ্যে বলেছেন, তারা এখন টোটালি তার বিরুদ্ধে চলে গেছেন, ভীষণভাবে তাকে গাদ্দার, বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন। এই পরিস্থিতিতে আরো নতুন করে সংযোজিত হয়েছে যে ইউনূসের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের আইনগত ভিত্তিটা কি। কারণ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দাবি করেন এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা নামে কোনো পদ নাই, অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার ব্যবস্থা নাই। তাহলে এই সরকারটা সম্পূর্ণরূপে
অসাংবিধানিক সরকার। তাহলে এই অসাংবিধানিক সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটাও অবৈধ হয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে ইউনূসও মনে করেন যে তার এখন চলে যাওয়া উচিত, যেহেতু তার পক্ষে সর্বসম্মতিক্রমে আওয়ামী বিরোধী শিবিরের যে সমর্থন ছিল সেটা নষ্ট হয়ে গেছে। অপরদিকে তার নিজের যে সকল প্রয়োজন ছিল, নিজের মামলাগুলো প্রত্যাহার করা, নিজের সুযোগ সুবিধা, নিজের কোম্পানির সুযোগ সুবিধা, সেগুলো সব শেষ হয়েছে। তিনিও এখন ছেড়ে দিতে চান। সে কারণে নতুন করে একটি সরকার কিভাবে গঠন করা যায় এজন্য তিনি দায়িত্ব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো কয়েকজন উপদেষ্টাকে। তারা তাদের চিন্তা চেতনায় এভাবে তারা ভেবেছেন যে অ্যাপিলেট ডিভিশনে যে পেন্ডিং রিভিউ তত্ত্বাবধায়ক সরকারে সেটা খুব শিগগিরই নিষ্পত্তি হয়ে যাবে। তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত হবে। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে সেখানে যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিসেম্বর পর্যন্ত যদি এই সরকারের মেয়াদ থাকে তাহলে হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রেফাত আহমেদ তাদের পছন্দের মব সংস্কৃতির মাধ্যমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সরিয়ে তাকেই তারা নিয়োগ দিয়েছিল। ফলে সৈয়দ রেফাত আহমেদ এলে তাকে দিয়ে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে। যদি সেক্ষেত্রে কোনো কমপ্লিকেটিং সিচুয়েশন হয় তারপর তাদেরকে আরো অনেক দূর যেতে হবে, কারণ তার পূর্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আরো অনেক প্রধান বিচারপতি রয়েছেন। এই সকল প্রধান বিচারপতিদের উপর তাদের আস্থা নাই। সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে এই বিষয়টাও তারা আলাপ আলোচনায় নিয়ে আসছেন। সেক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, সাবেক অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল মতিন এবং শাহ আবু নঈম মমিনুর রহমানকেই তারা পছন্দের তালিকায় রেখেছেন। তাদের মধ্য থেকে কাকে পছন্দ করা হবে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন। এক্ষেত্রে আবার বিভাজিত অবস্থা সৃষ্টি হয়েছে। এক পক্ষ আমেরিকান হাই কমিশনে দৌড়ঝাঁপ শুরু করেছেন, আর এক পক্ষ চীনের পিছনে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কোন এম্বাসি কিভাবে সহায়তা করবে, কারা কত শক্তিশালীভাবে সাহায্য করতে পারে সেটা নিয়েও এই আওয়ামী বিরোধী শিবিরের ভিতরে প্রচন্ড বিভাজন রয়েছে। নতুন করে চীনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এনসিপির। সেখান থেকে তারা কি পরামর্শ পাবেন? সেখানে যাবার পূর্বে তড়িঘড়ি করে আমেরিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, নিশ্চয় তিনি কোনো বার্তা নিয়ে আসছেন, কারণ পাকিস্তান তো আওয়ামী লীগ সরকার সরে যাওয়ার সবচেয়ে বড় খুশি যে সকল রাষ্ট্র তার ভিতর অন্যতম। তারা কোন পরামর্শ দিতে আসছেন? তাদের তো অত্যন্ত ঘনিষ্ঠ জামাত ইসলাম এবং জামাত ইসলামের দ্বারা তৈরি করা মোহাম্মদ নাহিদুল ইসলামের যে এনসিপি, সেক্ষেত্রেও তাদের সংযোগ রয়েছে। এসব বিষয়কে ঘিরে একটা বিষয় চূড়ান্ত হয়েছে, ইউনূসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এখন পালিয়ে যেতে চান। তিনি চান ছেড়ে দেমা কেঁদে বাসি এই অবস্থায়। কিন্তু ইউনূস যাওয়ার পরে কি হবে সেই বিষয়টি নিয়ে এখন আলাপ আলোচনা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইতিমধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল 3-4টি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা অতি সন্তর্পণে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সেক্ষেত্রে আওয়ামী বিরোধী শিবিরের কথিত বুদ্ধিজীবী যারা, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, রিটায়ার্ড কয়েকজন বিচারকের সঙ্গে আলাপ আলোচনা করছেন। চূড়ান্তভাবে বলা যেতে পারে, দায়িত্বশীল সূত্র আমাকে জানিয়েছে, ইউনূসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার। নতুন করে কার নেতৃত্বে আবার নতুন ফরম্যাটে সরকার হবে সেটাই এখন দেখার বিষয়। আমি এ বিষয়ে আপনাদের আপডেট জানাতে পারবো আশা করি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।